একজন বস তখনই খুশি হয় যখন দেখতেছে যে তার জুনিয়র সমস্যায় পড়ছে কিন্তু সে ৩ টা সমাধান নিয়ে আমার কাছে আসছে। "বস আমি তো এই সমস্যায় পড়ছি। এখানে এভাবে সমাধান করা যায়, এভাবে করা যায়, এভাবে করা যায়। আপনি বলেন কোনটা হবে?" সে কিন্তু খুশি হয়। আমি যদি একজনকে হাত দিয়ে পাহাড়ের চূড়ায় তুলি তাহলে ২ জন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেল। আসসালামু আলাইকুম। ভাইজার টকস পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের পর্বে আমার সাথে আছেন বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান ডেকো ইস্যু গ্রুপের কমার্শিয়ালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এজিএম মোহাম্মদ রায়হান খান। মোহাম্মদ রায়হান খান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ ফয়সাল ভাই চমৎকার একটি আয়োজনের জন্য। আশা করি খুব ভালো কিছু সময় কাটবে। অফ কোর্স অবশ্যই। আজকে আমরা একটু আড্ডা দিব হচ্ছে আপনার প্রফেশনাল এক্সপেরিয়েন্স এবং আপনি কি করছেন এসব নিয়ে। সো ১ম এ আমি জানতে চাই আপনি একজন সার্টিফাইড ট্রেনার, সফট স্কিল ট্রেনার। সো এই সার্টিফাইড সফট স্কিল ট্রেনার আসলে আপনি কেন হয়েছেন? বা এটা দিয়ে আসলে কিভাবে হচ্ছে প্রফেশনালদেরকে আপনি সার্ভ করছেন? ওকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমরা কিন্তু ডে টু ডে অনেক কাজ করি। আমরা কথা বলি, আমরা হচ্ছে ডিসিশন নেই, আমরা হচ্ছে নেগোসিয়েশন করি, আমরা বিভিন্ন রকমের ডিল করি, টাইম ম্যানেজমেন্ট করি। সবকিছু কিন্তু আমরা করতেছি। কিন্তু সার্টিফাইড ওয়েতে না। যার ফলে হয় কি আমরা দেখা যাচ্ছে অনেক কথা বলতেছি কিন্তু কোনো ডিসিশন আসতে পারতেছি না। কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে মনোমালিন্য হচ্ছে। তো সবকিছুই আমরা করতেছি কাজের মধ্যে বা কাজের বাহিরে। কিন্তু দিন শেষে এটার সলিউশন বা একটা ভালো ও কোনো একটা রেজাল্ট নিয়ে আসতেছে না। তখন আমার মনে হলো যে আমি যদি সার্টিফাইড হই তাহলে বিশেষ করে কিছু হোক বা না হোক আমার দৈনন্দিন কাজের মধ্যে আমি ভালো কিছু নিয়ে আসতে পারবো আমার জন্য, আমার টিমের জন্য। সো এইজন্য আমার মনে হলো যে সার্টিফাইড যদি হতে পারি, সেক্ষেত্রে ডেফিনিটলি আমি এটা একটা আ আমার টিমের জন্য এবং আমার কোম্পানির জন্য ভালো একটা ডিসিশন বা ভালো একটা প্রজেক্ট নিয়ে আমি হয়তো তাদেরকে স্যাটিসফাই করতে পারবো। আচ্ছা, আপনি টিমের কথা বলছিলেন। আমি টিমের মধ্যে প্রায় সময় দেখি যে বিভিন্ন টিমে সবচেয়ে বেশি সাফার যেটা করে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল নিয়ে। একবারে জুনিয়র লেভেল থেকে সিনিয়র লেভেল পর্যন্ত দেখা যায় যে কমিউনিকেশন স্কিলটা ভালো থাকে না। সো এই কমিউনিকেশন স্কিলটা আরো বেটার করার জন্য আসলে কি করা যেতে পারে? বা এটা আসলে আদৌ দরকার কিনা বা কতটুকু দরকার? ওকে, এইখানে যে জিনিসটা হয় আমি যদি একটা এক্সাম্পল দেই, আমাদের স্যার একটা এক্সাম্পল দিয়েছিল ইউনিভার্সিটির টিচার। সে বলতেছে তার স্কুলে যখন পুরস্কার বিতরণী হবে, তো তখন বলতেছে যে, "আজকে আমাদের পুরস্কার বিতরণী করার কথা। তো সেক্ষেত্রে আমরা ক্লাস 9 এর পুরস্কারটা আমরা আগামীকালকে দেব। সো ক্লাস 9 এর যারা আছে তোমরা একটু কষ্ট করে কালকে এসো।" তো ক্লাস 8, 6, 7 এরা বলতেছে যে, "আমাদের পুরস্কার তাহলে কবে আসবে?" স্যার কিন্তু বলছে 9 এর পুরস্কার আগামীকে দেওয়া হবে। তার মানে কি 6, 7, 8 তাদেরটা আজকেই দেওয়া হবে। হয়তো তারা বাচ্চা পোলাপান বাট কথা একটা কথার মধ্যে কিন্তু সে বলে দিয়েছে আসলে কি দরকার এবং তার মেসেজটা। সেম ওয়েতে আমাদের সমস্যাটা হয় কি সিনিয়র লেভেলে যখন বলা হয় যে, "তোমার বাবার নাম কি?" তখন জবাবটা এই বাবার নামটা দেয় না। তারা দেয় কি? "আমার বাবা এই গ্রামে জন্মগ্রহণ করছে। আমার দাদা অনেক সম্পত্তি ছিল। আমার বাবা যখন ছোটবেলায় খেলাধুলা করছে এখানে অনেক খালি মাঠ ছিল, ফসলি জমি ছিল।" আসলে জিজ্ঞেস করছে তার বাবার নামটা কি? তো সেম ওয়েতে কমিউনিকেশন ভাইটাল একটা ফ্যাক্ট আমাদের ডে টু ডে লাইফ এর জন্য। কারণ আমরা হয় কি? যখন বলা হয় যে, "তুমি কমিউনিকেশন এ কিচ্ছু করা লাগবে না। জাস্ট যে বলতেছে তোমাকে তার কথাটা মনোযোগ দিয়ে শুনো। তাহলে কিন্তু তুমি তোমার 90% কমিউনিকেশন সলভ হয়ে যাবে। বাট আমরা আসলে কথা শুনতে চাই না। কারণ কি আমরা আসলে কথা বলি হচ্ছে আরেকজনকে শোনানোর জন্য। সো এখানে আমাদের কমিউনিকেশনের সবচেয়ে বড় ব্যারিয়ার। আমাদের মিটিং বলেন বা যেকোনো ধরনের প্রোগ্রাম বলেন, সব জায়গাতে আমরা আগে বলব। কেউ বলে না যে "লেট মি লিসেন ফার্স্ট" সবাই বলে "লেট মি টেল ফার্স্ট" সো এই প্রবলেমটার কারণে আমাদের কমিউনিকেশন সবচেয়ে বড় ঘাটতিটা রয়ে যায়। সো অলওয়েজ আমাদের যে কমিউনিকেশনে আমাদের ডেভেলপ করতে হয়, আমাদের অনেক প্রসেস আছে কিন্তু সবচেয়ে বড় প্রসেস হচ্ছে আপনি মানুষের কথা শুনবেন। তাহলে আপনার কমিউনিকেশনের ব্যারিয়ারটা অনেক দূর হয়ে যাবে। আচ্ছা। এইজন্যই কিন্তু বলা হয়ে থাকে যে আমাদেরকে কান দেওয়া হয়েছে ২ টা এবং মুখ দেওয়া হয়েছে ১ টা যাতে কম বলি। হ্যাঁ? আচ্ছা। এই ক্ষেত্রে আরেকটা প্রবলেম যেটা হয় যে কমিউনিকেশন স্কিলটা ভালো না থাকাতে বিভিন্ন মিটিং গুলো ইফেক্টিভ হয় না। তো মিটিং গুলাকে আসলে ইফেক্টিভ করতে গেলে আপনাদের মানে প্রফেশনাল এক্সপেরিয়েন্স থেকে এবং আপনি যেরকম স্কিল সেখান থেকে আপনি একটু শেয়ার করবেন যে একটা মিটিংকে যদি আমি সাকসেসফুল করতে চাই তাহলে হাউ শুড ইউ প্রসিড বা হোয়াট শুড ইউ ডু? আচ্ছা, এটা খুব চমৎকার একটা কোয়েশ্চেন করেছেন। আমাদের বর্তমানে কর্পোরেট জগতে কিন্তু মিটিং একটা ম্যান্ডেটরি বিষয় হয়ে গেছে। আমরা হয়তো নিজেদের মধ্যে করি, ইন্টার টিম মিটিং করি, আমরা হচ্ছে ক্লায়েন্টের সাথে করি। সো মিটিং এর ক্ষেত্রে হয় কি? উম আমি যেদিন ঐদিন পড়তেছিলাম একটা ইস্যু সেটা হচ্ছে একটা কোম্পানি যখন মিটিং করতেছে, বোর্ড মিটিং বসাইছে কেন? সে $10 মিলিয়ন একটা ইনভেস্ট করবে পাওয়ার প্ল্যান্ট আ ক্রিয়েট করার জন্য। ২.৫ মিনিটে তারা ডিসিশনটা নিয়ে নিছে, হ্যাঁ, অবশ্যই আমরা পাওয়ার প্ল্যান্টে ইনভেস্ট করব। তো একটা ২.৫ মিনিটে নিছে $10 মিলিয়ন এর ডিসিশন। পরবর্তী ৪৫ মিনিট তারা ডিসিশন নিছে যে ওই পাওয়ার প্ল্যান্টের কালারটা কি হবে?
সো এটা খুব হাস্যকর যে ৪৫ মিনিট সময় লাগছে $৩৫০ একটা ডিসিশন নেওয়ার জন্য। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারপরে ১ ঘন্টা ১৫ মিনিট তারা ডিসিশন নিছে $২৫ একটি কফি শপ ক্রয় করবে কোন কালার এবং কোন ব্র্যান্ডের কফি মেশিন। সো এই যে বিষয়গুলো একটা মিটিং ভাইটাল একটা ইস্যু নিয়ে ডিসকাশন করা হচ্ছে সেখানে আমরা কি করতেছি? সিলি ইস্যুগুলো নিয়ে আমরা বেশি টাইম ওয়েস্ট করতেছি এবং প্রায়োরিটি পাচ্ছে না। প্রায় যেটার বেশি প্রায়োরিটি পাওয়া উচিত সেটা লেস প্রায়োরিটি পাচ্ছে। লেস প্রায়োরিটি পাচ্ছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মিটিং এর জন্য কিন্তু একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে একটা কনসেপ্ট আমি যে বলি সেটা হচ্ছে কিচেন ক্যাবিনেট। আচ্ছা। আপনি কিচেনে কিচেন ক্যাবিনেট যদি আপনি দেখেন, কিচেনের মধ্যে যে ক্যাবিনেটগুলো আছে খুব ছোট স্পেস কিন্তু খুব ভাইটাল জিনিসগুলো এখানে রাখা হয়। সো সেম ওয়েতে আপনি যখন একটা মিটিং এ আসবেন তখন ভাইটাল পারসন যেগুলো তাদেরকে ইনভলভ করতে হবে যে তুমি এই বিষয়ে মত দেবে। আমাদের দেশে হয় কি একজন ফাইন্যান্সের কোনো ডিসিশন নিতে এলে সেখানে অপারেশনের লোক কথা বলতে আসে। তখন হয়তো অন্য একটা ডিপার্টমেন্ট কথা বলতে আসে। কিন্তু ইস্যুটা ফাইন্যান্সের। সো ফাইন্যান্সের হেডে ডিল করা উচিত, তার ডিসিশনটা দেওয়া উচিত। কিন্তু আমরা সেটা করতে পারি না। যার ফলে মিটিং দীর্ঘায়িত হয় এবং অনেক আননেসেসারি ইস্যুগুলো চলে আসে। আমাদের উচিত হবে যখন মিটিং হবে একেবারে পারফেক্ট ইস্যুতে ফোকাস পয়েন্টে যে থাকবে, যে ডিল করবে তার মাধ্যমেই একটা মেসেজ আসা। তাহলে আর এই মিটিংগুলো দীর্ঘায়িত হবে না। আচ্ছা। মিটিং এর কথা যেহেতু বলছেন, আমার মনে হয় আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে মিটিং গুলা জি হুজুর করে শেষ হয়। হ্যাঁ? বিভিন্ন কোম্পানিতে যখন মিটিং হয় একবারে টপ অফ দ্য সিনিয়র যারা থাকে তারা যেটা বলে অথবা ম্যানেজমেন্টের লোকজন যারা থাকে তারা যেটা বলে সেটাই হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার মতামত কি? খুব চমৎকার একটা কোয়েশ্চেন করছেন। ব্রাজিলের একটা প্রবাদ আছে যে, "তুমি যদি সবকিছুতেই হ্যাঁ বলো তাহলে কিন্তু বা নীরব থাকো তাহলে কিন্তু এটা একটা বোবাদের রাজ্য হয়ে যাবে।" সো আসলে এই জিনিসটা থেকে আমাদেরকে সরে আসতে হবে। কারণ কি আমরা যদি নিজস্ব লিডারশিপটা ক্রিয়েট করতে চাই তাহলে কিছু একটা বলতে হবে। কারণ আমরা দেখেন কারো সাথে কারো ঝগড়া লাগলে কিন্তু আমরা বলি, হাসব্যান্ডের ঝগড়া হলে বলি, "কিছু একটা তো বলো। কেন চুপ থাকতে হচ্ছে?" তার মানে কি? একটা হ্যাঁ এবং না বলা আসলে হয় না। মতামতটা ইম্পোর্টেন্ট যে ঠিক আছে এটা ভালো হইছে, এটা আরেকটু হইলে ভালো হইতো কিংবা যতটুকু হইছে ভালো হইছে। হ্যাঁ এবং না বললে হয় কি? যে বক্তব্যটা প্রেজেন্ট করতেছে একটা আ প্রেজেন্টেশন দিচ্ছে তার ভেতরে একটা চলে আসে। নার্ভাসনেস চলে আসে কিংবা একটা হতাশা কাজ করে। আমি কি বোঝাতে পারি নাই? বা আমার এটা কি ব্যর্থ যে সবাই শুধু হ্যাঁ নার মধ্যে সীমাবদ্ধ রইল। সো কিছু ওয়ার্ড আসলে দরকার এবং এর সবচেয়ে পারফেক্ট পয়েন্ট হচ্ছে আপনি যখন কোনো মিটিং এ যাবেন, তখন ওই মিটিং এর ডিসকাশন সম্পর্কে একটু নিজে এনালাইসিস করে যাবেন। আমাদের এটা হয় না। আমরা মিটিং এ হুটহাট চলে যাই। তারপরে যাই, "ও আচ্ছা ঠিক আছে পরে জানাবো।" সো পরে জানানো কিন্তু আপনার একটা মিটিং এর একটা বড় ব্যর্থতা। তাহলে কি লাভ? এত সময় দিয়ে আমরা মিটিং করলাম কিন্তু ডিসিশনটা নেওয়ার জন্য আমরা পরের দিন কিংবা পরের সপ্তাহে আমরা চলে যাচ্ছি। ওই মিটিংটা আসলে মানে আরো প্রলংড হয়ে যাচ্ছে। প্রলং হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিসিশন মেকিং টা ডিলে হয়ে যাচ্ছে। তার জন্য প্রসেসটা ডিলে প্রসেস ডিলে হচ্ছে এবং ইফেক্টিভ হচ্ছে না। আমার টাইম লস জাস্ট। আচ্ছা। আরেকটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমরা কমিউনিকেশন স্কিল নিয়ে অনেক কথা বলেছি। সো পাবলিক স্পিকিং ইস এ ভেরি গুড কমিউনিকেশন স্কিল। হ্যাঁ? তো যার পাবলিক স্পিকিং এর এক্সপার্টাইজ আছে সে দেখা যায় যে মিটিং গুলোও সাকসেসফুলি করতে পারে। ক্লায়েন্ট কমিউনিকেশন, ইভেন্ট প্রেজেন্টেশন সবকিছু ভালোমতো করতে পারে। সো একটু পাবলিক স্পিকিং নিয়ে আপনার আ অভিজ্ঞতা থেকে কি আমাদের সাথে কিছু মতামত দিবেন? আ একটা কথা আছে যে কেউ হচ্ছে ৯০ মিনিট খেলেও গোল দিতে পারে না। কেউ হচ্ছে ১ মিনিট খেলে গোল দিয়ে দেয়। সো এটা হচ্ছে যার যে ক্যাপাবিলিটি। এখন আমরা সবাই কথা বলি। পাবলিক স্পিকিং এ আমি হয়তো ১০ জনের সামনে কথা বলি। প্রতিদিন কথা বলতেছি, ৫০ জনের সামনে কথা বলতেছি। বাট আমার কথাটা কয়জনের কাছে হার্ট টাচিং হচ্ছে। আচ্ছা। একজন লিডারের কথা কি? একজন লিডার হচ্ছে ১ম কিন্তু আপনার কাছে সাহায্য চাইবে না। সেরকমভাবে ভয়েসটা রেইজ করবে যদি আপনি নিজ থেকে এগিয়ে আসেন। আচ্ছা। সো কথা হচ্ছে তারা লিডার হচ্ছে কি করে? টাচ এট ফার্স্ট এট দ্য হার্ট। আচ্ছা। তারপরে হচ্ছে সে সাহায্য চায়। তো সেম ওয়েতে আমরা পাবলিক স্পিকিং ক্ষেত্রে হবে কি? আমরা কথা বললে যদি কাউকে আমি ইমোশনে নিয়ে আসতে না পারি, আমার কথা শুনে কেউ যদি না হাসে, তার কান্না না পায় কিংবা তার আবেগ না আসে তাহলে কিন্তু এটা মানে কানেক্টেড হতে না পারি মানুষদের হতে না পারে। ট্রু। আমি যদি এটার এক্সাম্পল দেই, আমাদের কমিউনিকেশন এর জন্য সবচেয়ে বড় আ একজন লিডার ধরা হয় হচ্ছে অরফেকে। ঠিক আছে? তো আপনার অপরা হ্যাঁ, অপরা উইনফ্রে কে বলা হয়। কারণ কি? আপনি দেখেন সে যখন উঠছে ও ৭০-৮০ র দশকে, তখন কিন্তু কমিউনিকেশন ছিল হচ্ছে কি? একটা সিম্পল কথাবার্তার ধরন। কিন্তু সে যখন আসলো সেই জগৎটাতে, সাংবাদিক জগৎটাতে, তখন তো সবাই তাকে টিটকারি করছে। কেন? ফার্স্ট অফ অল সে একজন নারী। কারণ ওই সময়ে কোনো শোতে সাংবাদিক কোনো নিউজ শো হোক কিংবা কোনো পারিবারিক শো হোক, একজন নারী উপস্থাপন করবে কল্পনার বাইরে ছিল। সেকেন্ড ইস্যু ছিল সে একজন নিগ্রো। সে বাইবর্ন আমেরিকান না। সো একজন নিগ্রো তার উপরে মহিলা সে এসে কিভাবে কথা বলবে? তার কমিউনিকেশনটা দেখেন সে কমিউনিকেশনটাকে পাবলিক স্পিকিং এ কিভাবে নিয়ে গেছে। তার যেই প্রোগ্রামগুলো হতো সেখানে কিন্তু সে
এরকমভাবে কোয়েশ্চেন করতো, কোনো ব্যক্তিগত অ্যাটাক না কিংবা তার সম্পর্কে কোনো অ্যাগ্রেসিভ কোনো কথাও না। সে সুন্দরভাবে এরকমভাবে তার ব্যক্তিগত আ উপস্থাপকের যে ব্যক্তিগত বিষয়গুলো যেভাবে ফুটিয়ে তুলতো, এটা আসলে তখন কেউ পারে নাই। সো সেম ওয়েতে ওইটাই কিন্তু আমাদের মূলত একটা পাথ ফাইন্ডার যদি বলা হয় কমিউনিকেশন এর ক্ষেত্রে যে আপনি কিভাবে একজনের সাথে টাচ হবেন, কানেক্টেড হবেন। সো এই জিনিসটা আসলে আমাদের সবচেয়ে বড় অভাব। কারণ কি আমরা যখন কথা বলতে যাই ১০ টা কথা বললে ৯ টা আমি নিজের কথা বলি। আর বাকি একটা হয়তো মানে ঘুরে ফিরে নিজের কথায় চলে আসে। আমি কি ছিলাম, আমি কি করব বা আমি কি করতে পারি। বাট আপনি কি করতে পারেন সেটা বলার জন্য তো আপনাকে এখানে বসায় না। আপনি হচ্ছে আপনার কথা দিয়ে আপনি বাকি কয়জনকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারেন সেটা হচ্ছে ফ্যাক্ট। সো পাবলিক স্পিকিং এতে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনি কিভাবে কানেক্ট হবেন সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছি। তো আপনারা যে সেক্টরে আছেন, হ্যাঁ? কমার্শিয়ালে, তো সেখানে অথবা বাংলাদেশের অন্যান্য যে সেক্টরগুলা, এই সেক্টরগুলাতে দেখা যায় কি যে টপ ম্যানেজমেন্ট হায়ারিং এর ক্ষেত্রে ম্যানেজমেন্টের একটা ধারণা থাকে যে বাংলাদেশি পিপল হায়ার না করে আমি বাইরে থেকে হচ্ছে এক্সপার্ট মানুষ নিব। প্রচুর করা হয়, প্রচুর। হ্যাঁ? এইটা আমরা আসলে কিভাবে হচ্ছে বাংলাদেশি মানে এক্সপার্টরা ওই পজিশন গুলা নিতে পারে, এটার জন্য আসলে আমাদের কি করা উচিত? বা আসলে কি বাংলাদেশি যারা হাই অফিসিয়াল আছে, তারা কি ক্যাপাবল না সেই পজিশন গুলা ফুলফিল করার জন্য? দেখেন এটা কিন্তু একটি দীর্ঘদিনের আমাদের একটা ক্ষোভের জায়গা। যে বাংলাদেশে আসলে টপ পজিশনে যেতে পারছে না। আপনি দেখেন ইন্ডিয়া কিন্তু সিইও তৈরির কারখানা। তারা ধরেন মাইক্রোসফট থেকে শুরু করে সব ব্র্যান্ডেড প্রতিষ্ঠানের সিইও হচ্ছে ইন্ডিয়ার। তো এটা কেন হইছে? ইন্ডিয়া তো স্বেচ্ছায় যায় নাই। তাদেরকে বলাই হয় এটা হচ্ছে সিইও তৈরির একটা কারখানা। আমাদের কি এরকম নাই? আছে। বর্তমানে বাংলাদেশেও কিন্তু অনেক ব্র্যান্ডেড প্রতিষ্ঠানে সিইও হিসাবে যারা আছে বাংলাদেশী আছে। কিন্তু মেক্সিমাম ক্ষেত্রে হয় কি? শ্রীলঙ্কান এবং ইন্ডিয়ানদের আধিপত্যটা এখানে বেশি। আমাদের এখানে মিড ম্যানেজমেন্ট একটা ক্রাইসিস আছে। আপনি যদি স্ট্রাকচার বইতে দেখেন ম্যানেজমেন্ট ৩ টা। একটা হচ্ছে টপ ম্যানেজমেন্ট, মিড ম্যানেজমেন্ট এবং হচ্ছে আ বটম ম্যানেজমেন্ট যেটা আরকি জুনিয়র লেভেলের। টপ ম্যানেজমেন্ট কিন্তু জুনিয়র লেভেলে এসে কোনো বক্তব্য দেয় না বা জুনিয়র লেভেলে যারা আছে তারা কিন্তু টপ ম্যানেজমেন্টে যায় না। মিড ম্যানেজমেন্টে যারা আছে তারা কিন্তু ২ টার ব্যালেন্সটা রক্ষা করে। বটম ম্যানেজমেন্টে যারা যাদের ডিমান্ড গুলা মিড ম্যানেজমেন্ট করে তারা সেভাবে প্রেজেন্ট করে। কিন্তু আমাদের মিড ম্যানেজমেন্টটা খুব দুর্বল। এটা হয়তো শুনতে খারাপ লাগে কিন্তু এটাই সত্যি কথা যে আবার মিড ম্যানেজমেন্ট এত দুর্বল, তারা হচ্ছে প্রপার এক্সপ্লেনেশনটা পারে না জুনিয়রদেরটা সিনিয়রদের কাছে নিতে, সিনিয়রদের জুনিয়রদের কাছে নিতে। সো যার ফলে হয় কি মালিকগুলা একটু ক্ষিপ্ত হয়ে যায়। কারণ আমি মালিক, আমি ইনভেস্ট করতেছি। আমি ইনভেস্টও করব, আমি আবার এগুলা ডে টু ডে ফলো আপও করব কেন? এই জায়গাতে আসলে অ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এগিয়ে গেছে। কারণ হচ্ছে তারা ডিসিশন মেকিংটা খুব ভালো পারে। আমরা যে পারি না তা না। কিন্তু আমরা আসলে ভয় পাই। আচ্ছা। আমার তো মধ্যে একটা কাজ করে আমি একটা ডিসিশন নেব এটার জন্য যদি $১০ একটা ক্ষতি হয়, তাহলে আমার উপরে দায়ভার আসবে। সো এই ভয়ের কারণেই মূলত আসলে আমরা পিছিয়ে পড়ি। এইটা কি এরকম না যে একবারে জুনিয়র লেভেল থেকেই আমাদেরকে ডিসিশন মেকিং করতে দেওয়া হয় না বলে যখন আমরা সিনিয়র লেভেলে যাই তখন আমাদের ডিসিশন মেকিং এর ওই মানে ক্যাপাবিলিটিটা থাকে না? অবশ্যই। কারণ হচ্ছে আপনার যদি লিডারশিপটা আমি যখন পড়লাম, তো অর্গানাইজেশন লিডারশিপের অন্যতম একটা মেইন কাজ হচ্ছে ডিসিশন মেকিং। ক্লিয়ার ইউর ভিশন অ্যান্ড ডিসিশন মেকিং। সো আমাদের জিনিসটা হয় কি ডিসিশন মেকিং বলতে আমরা বুঝি হচ্ছে কোটি টাকার ইনভেস্ট। আসলে ডিসিশন মেকিং এটা না। ডিসিশন মেকিং হচ্ছে আপনার ছোট যেকোনো কাজে ডিসিশন নেওয়া। আপনি যদি আমার বস হন, আমি যদি আপনার কাছে প্রতিটা কাজে যাই, "বস এই সমস্যাটা হয়েছে একটু ডিসিশন দেন।" আপনি কিন্তু ১ বার ২ বার, ৩য় বার প্রচন্ড বিরক্ত হয়ে যাবেন। যে আমার সব ডিসিশন যদি আমার নিতে হয় তোমাকে আমি রাখছি কি জন্য? সেম ওয়েতে একজন লিডার একজন বস তখনই খুশি হয় যখন দেখতেছে যে তার জুনিয়র সমস্যায় পড়ছে কিন্তু সে ৩ টা সমাধান নিয়ে আমার কাছে আসছে। "বস আমি তো এই সমস্যায় পড়ছি। এখানে এভাবে সমাধান করে যে এভাবে করে যে এভাবে করে যে আপনি বলেন কোনটা হবে?" সে কিন্তু খুশি হয়। হয়তো ৩ টা সমাধানের ২ টা সমাধান আপনিও জানতেন না। সেটা বের করে দিয়ে আসছে। সে হয়তো আপনি একটা জানতেন, এইটা আপনি বলতেন। এভাবে যদি হয় তাহলে কি সে আপনার কর্মীটাও খুশি, আমিও খুশি হব যে বস তো আমার কথা আমাকে একটু করলো, মূল্যায়ন করলো তাহলে আমি নেক্সট আরো প্রবলেম হলে আমি দ্রুত সমাধানটা আগে বের করে তার কাছে যাব। আচ্ছা। তো এই জিনিসটা আসলে ডে 1 থেকে শুরু করতে হয়, যেটা আমরা আসলে করিনি এজন্য আমরা পিছিয়ে পড়ি। এই লিডারশিপ কোয়ালিটিটা নাই বলেই কি আমরা আসলে টপ লেভেলের হায়ারিং গুলা বাইরের দেশ দিয়ে ফুলফিল করতেছি? এরকম যে নাকি আরো কিছু আছে যে যেটা স্কিলের অভাব আছে? আ লিডারশিপের জন্য আসলে স্কিল তো একটা ডেফিনিটলি ফ্যাক্ট। হ্যাঁ, লিডারশিপের জন্য আপনার সামনে থেকে নেতৃত্ব দিতে হবে যেটা আসলে আমরা এটা কম পাই। কিন্তু আসলে লিডারশিপ হইলেই হয় না। আমি যেকোনো জায়গায় যেকোনো ইস্যুতে আমি সামনে যেয়ে নেতৃত্ব দিলাম। বাট আমার মাথায় তো কিছু থাকতে হবে সেটা সলভ করার জন্য। কারণ আমি একজন লিডার হিসেবে আমি সব সমাধান দিতে পারব না। কিন্তু আমার সবকিছু সম্পর্কে একটা মিনিমাম ধারণা থাকতে হবে। আমাদের এই জিনিসটা হয় না। আমরা হয়তো হয় কি আমরা একটা চেয়ারে বসে যখন পড়ি যে একটা বড় পজিশন নিয়ে ওই চেয়ারের ভারটা যে রক্ষা করতে হবে সেই জিনিসটা আমাদের মাথায় কাজ করে না।
আমি মনে করি আমরা তো সবাই কথা বলতে জানি। কিন্তু কমিউনিকেশন সার্টিফিকেট কয়জনের আছে? যখন কি কমিউনিকেশন একটা সার্টিফিকেট নিতে চাও অনেকে আবার টিটকারি করে। কমিউনিকেশনের সার্টিফিকেট নেওয়া লাগে বাট সবকিছুরই প্রসেস আছে। তো সেম হয়তো আসলে আমাদের লিডারশিপ হইলেই হয় না তার সাথে আপনি আ সে আপনার ভারটাকে বহন করতে হবে। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, বর্তমানে এআই এর যুগ। সো এআই এর যুগে আমি যদি একটা বড় পজিশন লিড করে বসে থাকি, আমি যদি এআই সম্পর্কে আমার ধারণা না থাকে, আমি কিন্তু আমার চেয়ারটা আমি বেশিদিন স্থায়িত্ব রাখতে পারব না। ভেরি ট্রু। সো ডেফিনিটলি আমার ওই নলেজটাকে আমার ডেভেলপ করতে হবে। আপনি বলছিলেন যে কমিউনিকেশনের সার্টিফিকেট নিতে গেলে আবার অন্যরা টিটকারি করে। ইটস কাইন্ড অফ অফিস পলিটিক্স, হ্যাঁ? সো আমি যেটা দেখি যে বাংলাদেশে আসলে জুনিয়র লেভেল বলেন, মিড লেভেল বলেন, সিনিয়র লেভেল বলেন, সব জায়গায় অফিস পলিটিক্স আছে এবং অনেক সময় সিনিয়ররা চায় না যে আমার মিড লেভেল একজন এমপ্লয়ি সে ভালো করুক। কারণ আমার পজিশনটা হয়তো সে দখল করে ফেলতে পারে। এরকম ধরনের ভয় থাকে। ওকে? সো এই অফিস পলিটিক্স থেকে বেঁচে থাকার উপায় কি? আর অফিস পলিটিক্স এ যেন আমার ক্ষতি করতে না পারে। এগুলার ক্ষেত্রে আপনার আসলে মন্তব্য কি? আ আমরা যখন আমরা যখন বিভিন্ন রকমের ট্রেডিং করাই বা করি, তখন আমরা একটা জিনিস জানি আসলে এটা এভয়েড করার মতো না। পলিটিক্সটা আসলে থাকবেই। আপনি যদি দেখেন বাংলা ছবিতে অনেক সময় দেখা যায় যে, কোন রোগী যখন শুয়ে থাকে, হোক নায়ক বা নায়িকা, তখন মনিটরে দেখাচ্ছে তার পালস আপ ডাউন করতেছে। সো পালস যখন সরলরেখায় চলে আসবে তার মানে কি? হি ইস ডেড। সো আপনার আপস ডাউন থাকবে, লাইফ আপস ডাউন থাকবে, আপনার কনফ্লিক্ট থাকবে যেকোনো কাজ করতে গেলে। কারণ আপনি সবকিছু স্মুথলি করতে পারবেন না। আমরা ছোটবেলায় দেখেছি যে আমাদের যখন শিখায় এম ইন লাইফ এ যে তোমার হয়তো চিন্তা করা সহজ, তুমি বড় হয়ে ডাক্তার হবা। কিন্তু তোমার অনেক আ কঠিন সময় পার করতে হবে। তো সেম ওয়েতে আপনি অফিস করবেন, অফিসে পলিটিক্স থাকবে না এটা হবে না। থাকবেই। কিন্তু সেটা আমার সিস্টেমেটিক ওয়েতে আসলে আ তাকে সেটা নিয়ে ফাইট করতে হবে। কারণ হচ্ছে কি আপনি একা পারবেন না। আপনি একটা টিমের সাথে আপনি একা পারবেন না। আপনার টিমটাকে ডেভেলপ করতে হবে। আপনি যেটা বললেন সেটা পারফেক্ট যে আমরা আসলে টিম ডেভেলপ করতে চাই না কেন আমার নিজের চেয়ার হয়তো আ চলে যাবে সেই চিন্তা করি। কিন্তু এটা আসলে ভেরি ট্রু এই কারণে হ্যাঁ, চলে যাবে কেন? আমি যদি বুঝাতে চাই যে আমি আসলে ক্যাপাবল না, তখন আমি কাউকে তুলব না। আর একটা কথা আছে, আমি যদি একজনকে হাত দিয়ে পাহাড়ের চূড়ায় তুলি তাহলে ২ জন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেল। তো সেম ওয়েতে আপনি যদি আপনার টিমকে তুলে নেন তাহলে কিন্তু আপনার টিম অনেক স্ট্রং হবে। এবং আপনার টিম স্ট্রং হলে আপনি একটা ফুল টিম নিয়ে যখন কনফ্লিক্ট এর সাথে ফাইট করতে যান আরেকটা টিমের কনফ্লিক্ট এর সাথে, তখন কিন্তু আপনি একটা ব্যালেন্স পর্যায়ে চলে আসবে। তারা কিন্তু আপনার ওই আপনাকে চাপে ফেলতে পারবে না। আর একটা কোম্পানির পলিটিক্স আসলে কি হয়? জাস্ট হয়তো পদবীর জন্য কিন্তু টাকা-পয়সার জন্য। এর চেয়ে বাড়ি-গাড়ি, জমি-জমা নিয়ে তার মারপিট হয় না যে বিশাল রকমের ঝামেলা হবে। সো যতটুকু প্রবলেম হয় টিম ওয়াইজ আমরা মনে করি যে টিম যদি স্ট্রংলি বিল্ড আপ হয়ে থাকে তাহলে এটা ইজিলি ট্যাকেল দেওয়া যায়। আচ্ছা, আপনি টিম নিয়ে কথা বলছিলেন। আমরা জানি যদিও যে টিম হায়ারিংটা হচ্ছে এইচআর এর কাজ, হ্যাঁ? কিন্তু আ আপনার ডিপার্টমেন্টে যখন হায়ারিং হয় তখন হয়তো আপনি পার্টিসিপেট করেন সেখানে। সো নতুনদের ক্ষেত্রে আপনি আসলে কি বলবেন যে হায়ারিং এ আমাদের অনেক এক্সপেরিয়েন্স হয় যে আ একটা ইন্টারভিউ দিতে চলে যাচ্ছে উইথআউট এনি প্রিপারেশন বা এরকম টাইপের অনেক ধরনের প্রবলেম হয়। সো নতুনদের জন্য আসলে আপনার মেসেজটা কি হবে যে বিফোর অ্যাটেন্ডিং অ্যান ইন্টারভিউ হাউ দে শুড টেক দ্য প্রিপারেশন? এটা একটা ভাইটাল কথা। কারণ হচ্ছে কি, আমরা ধারণা করি যেহেতু ইন্টারভিউ বোর্ডে শুধু এইচআরই থাকে আর কেউ থাকে না। তো তারা তো আসলে জানে না তাদের পরিচয় কি। তো আমরা যে প্রবলেম গুলো ফেস করি সেটা হচ্ছে ধরেন সিনিয়রদের ক্ষেত্রে হয়, তারা আসে তার লেভেলটা মেইনটেইন করে কথা বলতে পারে না। এটা একটা বিরক্তির কারণ হয়। আর ফ্রেশার যারা আছে ফ্রেশারদেরকে তাদেরও বোঝা উচিত যে তারা যখন ঢুকবে ভাইবা বোর্ডে তাদেরকে আমরা বিশাল কোয়েশ্চেন করব না। কারণ তারা ফ্রেশার। তাদের হয়তো তার রিলেটেড কোয়েশ্চেন গুলো করব। বাট আমাদের একটা ২ টা জিনিস থাকে আমরা মার্কেটিং এর ভাষায় আপনিও জানেন যে একটা হচ্ছে সেলফ এনালাইসিস আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এনালাইসিস। তো সেলফ এনালাইসিস যেটা সেটা হচ্ছে SWOT এনালাইসিস যেটাকে বলা হয়। আর ইন্ডাস্ট্রি এনালাইসিস এর ক্ষেত্রে আমরা দেখতে হয় যে আমি ইন্ডাস্ট্রির জন্য কতটা সুইটেবল। সো আমি ফ্রেশার হিসেবে আমি হয়তো ঠিক আছে অ্যাকাউন্টিং এ কাজ করে আমি হয়তো ভাইবা দিয়ে দিয়েছি সাপ্লাই চেইন এ। আমাকে সাপ্লাই চেইন সম্পর্কে জিজ্ঞেস করবে না বাট আমার সম্পর্কে তো জিজ্ঞেস করবে। অতটুকু ধারণা আমার নেওয়া দরকার। বাট ওই জিনিসটা আমরা নেই না। কোন কোম্পানিতে যাচ্ছি, যখন কোম্পানি মেসেজ দেয় ওইটাই রেখে দেয় যে একটা কোম্পানিতে আমি যাচ্ছি। ভাইবা দেওয়ার জন্য। কোম্পানিটা আসলে কি সুতার কারখানা নাকি গার্মেন্টস তৈরির কারখানা নাকি একটা আইটি ফার্ম আমরা কিন্তু এনালাইসিস করে যাই না। যার ফলে হয় কি যখন ইন্টারভিউ কোয়েশ্চেন করে তখন তারা হা করে তাকিয়ে থাকে, "না আমি তো কোম্পানি সম্পর্কে জানি না।" সো এটা খুবই খারাপ। আরেকটা জিনিস করে সেটা হচ্ছে তাদের ইন্টারভিউ এর অ্যাটিটিউড গুলা খুব হাস্যকর লাগে। কারণ একজন স্বাভাবিক এটা বাচ্চা না। ২৫ বছরের একটা ছেলে বা মেয়ে যাচ্ছে ভাইবা দেওয়ার জন্য। একটু সুন্দরভাবে তো বসবে। এত হাত পা এত নাড়ায় যে জিনিসটা আসলে খুব অড লাগে ইন্টারভিউ বোর্ডে। এই জিনিসটা আসলে আমি রিকোয়েস্ট করব যে নতুনদেরকে তোমরা যখন ইন্টারভিউ বোর্ডে যাবা, হাত পা অন্তপক্ষে নাড়াও। স্থির হয়ে একটু বসে থেকো। মানে স্মার্টলি নিজেকে স্মার্টলি হ্যাঁ, প্রেজেন্ট করা, হ্যাঁ। আর আরেকটা সমস্যা মনে হয় থাকে যে সিভি মেকিং এ।
জাস্ট কোনো না একটা সিভি দিয়ে দেয়, মনে করে যে ওটাতেই জব হয়ে যাবে। আসলে কি তাই? না, এই জিনিসটা খুবই খারাপ। কারণ হচ্ছে কি তাদের এই টেন্ডেন্সি থাকে যে আমি সিভিটা দিলেই হইল। কারণ সিভি তারা তো সিভি চাইছে। আমি একটা সিভি দিলেই হইল। কিন্তু তারা চেক করে না আসলে সিভিটা কি। কারণ আমরা যখন এইচআর যখন আমাদেরকে সিভিটা পাঠায় বা লিঙ্ক গুলা পাঠায় বা মেইল গুলা ফরওয়ার্ড করে, আমরা যখন সিভি ফিল্টারিং করতে যাই তখন কয়েকটা জিনিস দেখি। তারা বিডিজবস থেকে সিভি ডাউনলোড করে পাঠায় দিচ্ছে। আসলে তারাও চেক করে না এখানে ছবিটা ঠিকমতো আছে কিনা কিংবা ফরমেট গুলা ঠিক আছে কিনা। আরেকটা হচ্ছে তারা কি করে Google শেয়ার ড্রাইভের লিঙ্কটা শেয়ার করে দেয়। ক্লিক করে দেখি যে অ্যাক্সেস ডিনাইড। সো এইসব জিনিসগুলো তো বুঝতে হবে। আমি একটা সিভি পাঠাচ্ছি। আমার সিভি দিলে আমার চাকরি হবে না কনফার্ম। ঠিক আছে? কিন্তু ভাই এটা যতটুকু কাজটা আমরা একটু ভালোভাবে করি, এইটা দিয়ে কি বোঝা যায় যে না আপনি আসলে কতটা সিনসিয়ার। একজন কর্মী কিন্তু নিয়োগ দেওয়া হবে একজন যে সিনসিয়ার কর্মী তাকে। একটা সিভি যদি আপনি সুন্দরভাবে পাঠান, ওর কাছে সিভি পাঠায় বিশাল রচনা লেখে মেইল বডিতে। দরকার নাই। সিম্পলি লেখেন যে, "ডিয়ার স্যার আমি এটা দেখছি যে আপনি বিডি জবসে বা LinkedIn এ যেকোনো জায়গায় হোক, আমি এটা আ সার্কুলারটা পেয়েছি। সো আমি সিভিটা পাঠালাম একটু দেখেন।" এতটুকুই হয়। আচ্ছা, রচনা লেখার কিছু নেই। আচ্ছা। আমরা অনেক আলোচনা করলাম। এখন লাস্ট আপনার কাছে একটা কোয়েশ্চেন। আ আপনার এই যে এত সাকসেসফুল ক্যারিয়ার প্লাস হচ্ছে আপনি যে স্কিল গুলা ডেভেলপ করেছেন, এগুলার বেসিসে আসলে আমাদের ইয়ং জেনারেশনকে কোনো ধরনের মেসেজ দিতে চান কিনা? যে যেটা আসলে তাদের ক্যারিয়ারে খুব ভালোভাবে কাজে লাগবে এবং দে উইল অলসো বিকাম সাকসেসফুল। থ্যাংক ইউ। আহ এখানে একটা জিনিস হয় কি ধরেন আমি যদি বলি, উম আমরা আমাদের কোম্পানিতে আমাদের ডেজিগনেশন দেওয়া আছে কিন্তু ম্যানেজার, হ্যাঁ? কিন্তু আমরা আসলে ম্যানেজারের পিছনে আমরা যে কাজগুলো করি একজন হচ্ছে লিডার কিংবা বলেন আপনার পাথফাইন্ডার বলেন কিংবা হচ্ছে গেম চেঞ্জার বলেন। তো এই জিনিসগুলা কিন্তু আসলে একদিনে গড়ে ওঠে না। আমাদের একটা দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল। বিভিন্ন রকমের ট্রেনিং করা বা আপনার বলেন বিভিন্ন রকমের রিলেটেড বই পড়া, বিভিন্ন কোর্স করা, ডিপ্লোমা করা এগুলার সাথে গড়ে ওঠে। এখন যে জিনিসটা হয়, আমরা আসলে কারো কথা যদি বেশি শুনি তাহলে আমরা জীবনে কিছুই করতে পারব না। যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়। আমি দেখেছি যে অনেকেই আছে অনেক ভালো কোয়ালিফাইড লোকজন আছে যারা হচ্ছে তাদের ক্যারিয়ার থেকে ডিটাচড হয়ে গেছে কেন? ওই যে কান কথা শুনে যে, "ভাই আপনি এটা কেন করতেছেন? এটা তো হবে না বা এটা আপনার রিলেটেড না।" সো আমি নতুনদেরকে বলব যে আপনারা আসলে আপনারা যে কাজটার জন্য আপনারা এনগেজড হইছেন, সেই কাজটা সুন্দরভাবে করেন, মনোযোগ দিয়ে করেন। আপনার কারো কথা শোনার দরকার নেই। আপনারা হয়তো এই কাজটা করে আজকে কিছু হবে না। ১ বছরে কিছু হবে না। ৫ বছর পরে এটা অনেক ভাইটাল একটা রোল প্লে করতে পারে। সো অলওয়েজ আপনি ট্রাই করেন যে আপনি যতটুকু কাজ করবেন সুন্দরভাবে করেন, গুছিয়ে করেন এবং আস্তে, আস্তে কাজের পরিধি বাড়ান, জ্ঞানের পরিধি বাড়ান। তাহলে সেক্ষেত্রে আপনার জন্য খুব ইজি হবে একটা বড় চেয়ার হোল্ড করা। আমরা প্রায়ই ২ টা টার্ম শুনি, ম্যানেজার, লিডার। সো এই ২ টার মধ্যে আসলে পার্থক্য কি? বা হাউ এ ম্যানেজার ক্যান বিকাম এ লিডার? ওকে? এই বিষয়ে আপনার মতামত কি? ওকে। এইখানে ২ টা জিনিস আরো এড করা যায়। সেটা হচ্ছে একটা হচ্ছে পাথ ফাইন্ডার আরেকটা হচ্ছে গেম চেঞ্জার। সো মূলত যদি আমি লিডার এবং ম্যানেজার নিয়ে থাকি, আমি একটা এক্সাম্পল এর মাধ্যমে যদি উদাহরণটা দেই আপনাদেরকে এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে ধরেন একটা কোম্পানি বলল যে, "এই পাহাড়ের উপরে উঠতে হবে। তোমাকে আমি রশি দিলাম, তোমাকে আমি একটা সিট বেল্ট দিলাম, তোমাকে কিছু হুক দিলাম, আরেকটা হেলমেট দিলাম মাথায়, তুমি এটা উঠতে হবে।" সো ম্যানেজারের কাজটা হবে, ওই ম্যানেজার এই জিনিসগুলো সে ওঠার চেষ্টা করবে। কারণ কোম্পানি তাকে এটা দিছে এটার মধ্যে। কারণ ম্যানেজারের ডেফিনিশন হচ্ছে ম্যাক্সিমাইজেশন ইউজ অফ ইউর মিনিমাম রিসোর্স। তোমাকে যে রিসোর্সটা দেওয়া হবে সেটা ম্যাক্সিমাইজেশন ইউজটা করতে হবে। সো বাইরে সে চিন্তাও করবে না, চিন্তার প্রয়োজনও মনে করবে না, ওইটা দিয়ে উঠবে। সে যদি দেখে যে দড়ি ছিঁড়ে গেছে, সে আবার রিপ্লেস দড়ি নিয়ে ওই কাজটাই করবে। আচ্ছা। বাট একজন লিডারের কাজটা হচ্ছে তাকে পাহাড়ের উপরে উঠতে হবে। কি ওয়েতে উঠতে হবে সেটা তার জন্য কি দড়ি বেটার নাকি কোন রকমের বা কোন তার বেটার? সেফটি গার্ডের জন্য কি শুধু হেলমেট নাকি অন্য কোন সেফটি সরঞ্জাম দরকার? এই জিনিসগুলো সে নিজে নিয়ে আসবে। আচ্ছা। এই ২ টা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। আমাদের দেশে সবাই ম্যানেজার হতে চায়, কেউ লিডার হতে চায় না। তারা মনে করে যে ম্যানেজারই লিডার। কিন্তু লিডার হয় কি? সে যে পাথফাইন্ডার হিসেবে কাজ করে, সে রাস্তা দেখায় বা একটা প্রসেস শেখায় নতুন কিছু করার জন্য। আ আরেকটা ইম্পোর্টেন্ট টার্ম আছে যেটা আসলে বাংলাদেশে খুব একটা জনপ্রিয় না, সেটা হচ্ছে গেম চেঞ্জার। সো গেম চেঞ্জার কি? সে বলবে যে, "আমি একটা পাহাড়ে উঠছি আরেকটা পাহাড়ে যাবো।" সেটা কিন্তু মালিক বলে দেয় না। কিন্তু সে মনে করে যে, "আমার এটা যাওয়া উচিত।" আচ্ছা। আপনি দেখেন স্টিভ জবসের কথা যদি বলি, সে কিন্তু একটা গেম চেঞ্জার ছিল। কারণ কি? তাকে কিন্তু এত ডিটেইলস বলা হয়নি। কিন্তু সে কিন্তু ডে 1 এই বুঝতে পারছে যে আসলে আগামী ২০ বছর পরে প্রযুক্তি এরকম একটা জায়গায় যাবে, সেখানে এই Apple-কে লিড দিতে হবে। তো সেম ওয়েতে আমাদের দেশে হয় কি? আমরা আসলে লিড দিতে পারি না। আমরা কি একটা গণ্ডির মধ্যেই থাকি। ম্যানেজার মালিক একটা কাজ দিতে বলছে, ওই কাজটা করলেই তো হয়। আমার বেতন চলে আসতেছে মাস শেষে। আমার কি দরকার এক্সট্রা এফোর্ট দেওয়া?
বাট আমি যদি নতুন কিছু করতে পারি সেটা আমার কোম্পানির জন্য ভালো, আমার টিমের জন্য ভালো, এই চিন্তাটা করি না। যার ফলে কি আমরা আসলে কেউ লিডার হতে পারি না। আমরা মুখে, মুখে বলি আমরা লিডার। কিন্তু আসলে আমরা কাজের জায়গায় আমরা ম্যানেজার হয়ে মানে যাই। কাজের ক্ষেত্রে যে ওনারশিপটা নিয়ে কাজটা করা, আউট অফ দ্য বক্স এ চিন্তা করা, ডেফিনিটলি এই জিনিসগুলো আসলে একজন ম্যানেজারকে লিডার বানিয়ে দেয়। লিডার বানিয়ে দেয়। কিন্তু আমরা সেই জিনিসটা আসলে ধরতে চাই না বা ধরতে পারি না। ধন্যবাদ রায়হান খান ভাই। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ হচ্ছে আমরা আজকে পর্বে অংশগ্রহণ করার জন্য। আমরা আপনার কাছ থেকে অনেক ভ্যালুয়েবল কিছু টিপস অ্যান্ড ট্রিকস পেয়েছি এবং কর্মক্ষেত্রে আসলে ভালো করার জন্য কিভাবে কমিউনিকেশন স্কিল ইউজ করা উচিত, কিভাবে ট্রেন আপ হওয়া উচিত কিংবা যারা নতুন জবে জয়েন করবে তাদের আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, এই বিষয়গুলোতে আপনি ভালো কিছু ভ্যালু এড করেছেন। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি আমাদের পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনার সাথে আবার দেখা হবে এবং আরো ভালো কিছু আ অ্যাডভাইস আপনি আমাদেরকে দিবেন। থ্যাংক ইউ ফাজল ভাই, ভালো লাগলো। ধন্যবাদ ভাইজার আজকে চমৎকার এটা আয়োজন করার জন্য এবং আশা করি আ এটা চলমান থাকবে এবং আপনারাও ভালো, ভালো কিছু গেস্ট নিয়ে আসবেন যাদের মাধ্যমে আপনারা দর্শককে ভালো কিছু আ ইনফরমেশন, কিছু ইনোভেটিভ আইডিয়া দিতে পারবেন। ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের কর্পোরেট জগতের খুব স্বনামধন্য একটি প্রতিষ্ঠান ডেকো ইস্যু গ্রুপ। ডেকো ইস্যু গ্রুপের একজন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের সাথে উনি আমাদেরকে প্রফেশনাল সেক্টরে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন এবং খুব সুন্দর, সুন্দর কিছু অ্যাডভাইস দিয়েছেন। আশা করি অ্যাডভাইসগুলো আমরা যদি ঠিকমতো কাজে লাগাতে পারি, আমরা যারা এই সেক্টরে আছি তারা তাদের ক্যারিয়ারে আরো বেটার পজিশনে যেতে পারব। ধন্যবাদ। আজকে এই পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো গেস্টের সাথে আবার অন্য কোনো পর্বে। ফাইজার টক্স এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।